আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব সেই গল্পের নাম হচ্ছে মানুষের পেটে জিনের সন্তান, তৃতীয় পর্ব। যারা এখনও আগের পর্বগুলো দেখেন নাই তারা আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। কথাটা বলে আয়েশা পড়ি ও আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা আমাকে দেখে বললেন, নিষাদ, সালাম চাচা কেমন হলো? উনি কি বাড়িতে না হাসপাতালে? মায়ের কথার জবাবে আমি বললাম, এখন আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। সালাম দাদু বাড়িতে আছে এখন। কথাটা বলে মাকে বললাম, মা, বাবা কি দোকানে গেছে? আমার কথায় মা হ্যাঁ উত্তর দিলে আমি চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে গোসল করে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে আয়েশাকে বললাম, আয়েশা, আমি দোকানে গেলাম, রাতে চলে আসব। তখন আয়েশা বললেন, আসার সময় ইয়ামিনের জন্যে খাবার নিয়ে এসো কেমন? আয়েশার এরকম কথায় ওর দিকে তাকিয়ে বললাম, ইয়ামিনের জন্যে তো আনবই, সাথে তোমার জন্যেও নিয়ে আসব। আমার এরকম কথায় আয়েশা মুচকি হেসে বললেন, ঠিক আছে, নিয়ে আসিও, তোমার যা ইচ্ছে হয়। আয়েশা কথায় তখন আমি আর দেরি না করে দোকানে চলে গেলাম। দোকানে যাবার পর বাবাকে বললাম, বাবা, তুমি বাড়িতে যাও, আমি দোকান শেষে রাতে চলে আসব। আমার কথায় বাবা বাড়িতে গেলে আমি দোকান করতে লাগলাম। এভাবে সারাদিন দোকান করে রাতে চলে গেলাম বাড়িতে। বাড়িতে এসে ছিলে ইয়ামিনকে কোলে নিয়ে আয়েশার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। এরপর রাতের খাবার শেষে ঘুমিয়ে গেলাম। ওদিকে পরের দিন 10টার দিকে সালাম দাদু আমাদের বাড়ির বাহিরে এসে আমার নাম ধরে ডাকতে থাকে। সালাম দাদুর ডাকে আমি বাহিরে বের হয়ে বললাম, আরে দাদু, তুমি তুমি অসুস্থ শরীর নিয়ে আমার বাড়িতে আসছো কেন? আমি ভাবলাম তোমাকে দেখতে যাব, কিন্তু তুমি দেখি উল্টো চলে আসলা। আসো আসো, ভিতরে আসো। আমার কথার জবাবে সালাম দাদু বললেন, না, ভিতরে যাব না, আর আমার শরীর আল্লাহ দিলে মোটামুটি ভালো, আমি হাঁটাচলা করতে পারি। তোর কাছে আসলাম, তোকে আমার সাথে রশিদের বাড়িতে যেতে হবে। রশিদ আজ সকালে আমার বাড়িতে আসছিল, এসে বলছে ওর আর ওর বউয়ের সাথে অনেক সমস্যা হয়েছে, আমাদের জরুরি যেতে বলছে। শুধু তুই না, আয়েশা পরীকেও যেতে হবে। সালাম দাদুর কথায় আমি কথা না বাড়িয়ে রাজি হয়ে আয়েশাকে বললাম, আয়েশা, আমিও সালাম দাদু রশিদের বাড়িতে যাচ্ছি, তুমি এসো কেমন? ওখানে নাকি রশিদ ও ওর স্ত্রীর সমস্যা হচ্ছে। কি সমস্যা এটা শুমিনি, ওখানে গেলে শুনতে পারব। কথাটা বলে সালাম দাদু সহ চলে গেলাম রশিদের বাড়িতে। রশিদের বাড়িতে গিয়ে দেখলাম ঘরে দরজা দেয়া। দিনের বেলা দরজা দেয়া দেখে দাদুকে বললাম, দাঁড়াও, আমি ডাকি। কথাটা বলে উঠলাম, রশিদ ভাই কি বাড়িতে আছেন? এই যে ভাই। আমার ডাকে কেউ দরজা খুললেন না। তখন আমি আবারও ডাক দিয়ে বললাম, ভাই, দরজা খুলুন, আমিও সালাম কবিরাজ আসছি, ঘরে কি কেউ নাই? এইবার আমার কথায় দরজা খুলে দিলেন রশিদ। রশিদ দরজা খুলে বললেন, আপনারা আসছেন, আসুন আসুন, ভিতরে আসুন। রশিদের কথায় আমিও সালাম দাদু ভিতরে গিয়ে বসলাম। বসে সালাম দাদু রশিদকে বললেন, কি ব্যাপার, আপনারা দিনে দুপুরে দরজা লাগিয়ে আছেন, আবার তখন থেকে ডাকছি দরজা খুলছেন না, কোনো সমস্যা কি? সালাম দাদুর কথার জবাবে রশিদ বললেন, দরজা কি আর সাদে লাগিয়েছি কবিরাজ সাব? কালকে আপনাদের বাড়িতে থেকে আসার পর রাত থেকে শুরু হয় আমাদের সাথে ভয়ঙ্কর ঘটনা। আমাদের বাড়ির আশপাশে কান্নার আওয়াজ, হাসির আওয়াজ সহ নানা রকম ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। শুধু তাই না, আমরা ঘর থেকে বের হলে দেখি আমাদের দেখে দূরে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর দেখতে জিন। আমরা ওদের দেখলে ওরা দূরে থেকেই বলে, ভুলেও সাদাম কবিরাজের দেওয়া পানি খাবি না, শরীর থেকে তামিজ খুলে ফেল। জিনদের এরকম কথায় আমরা ভয়ে ঘরে ঢুকি। আমাদের সাথে রাতে যদি এরকম ঘটনা ঘটত তাহলে হতো। রাতের মতো সকালে উঠেও ভয় পেতে থাকি। সকালে উঠে হাত মুখ ধুতে গেলে দেখি ভয়ঙ্কর রূপে জিন দূরে দাঁড়িয়ে আছে, আর ওই ধানুষ নামে জিনটা বলছে, তাবিজ খুলে ফেল, শরীর থেকে তাবিজ খুলে ফেল। সব সময় এরকম ভয় পেয়ে আমার বউকে পাশের বাসায় সবার কাছে রেখে আপনাকে খবর দিতে গিয়েছিলাম। সকালে আপনাকে খবর দিয়ে বাড়িতে এসে আমার বউকে নিয়ে ঘরে আসি। ঘরে এসে দরজা লাগিয়ে দেই। এদিকে তখন বাহিরে থেকে পরিচিতদের কণ্ঠে অনেকে ডাকতে থাকে। বাহিরে থেকে ডাক শুনে দরজা খুলে দেখি কেউ নেই বাহিরে। দূরে ওই ধানুষ জিনটা হাসছে। এরকম ঘটনা বারবার হওয়ায় আমিও আমার স্ত্রী ভয়ে আর দরজা খুলিনি। তাই আপনারা বারবার ডাকায় আমি দরজার ফাঁক দিয়ে আপনাকে দেখে দরজা খুলে দিলাম। রশিদের এরকম কথায় সালাম দাদু বললেন, ও এই ব্যাপার, আচ্ছা, আপনারা ভয় পাবেন না, কোনো চিন্তাও করবেন না,
ধানুষ জিন ও তা পরিবারের জিনেরা দূরে থেকে যাই করুন আপনাদের কাছে আসতে পারবে না। আপনারা ভুলেও আপনাদের শরীরে থাকা তাবিজ খুলবেন না। এদিকে তখন আয়েশা পরী আসলেন সেখানে। আয়েশা পরীকে শুধু আমি ও সালাম দাদু দেখতে পাচ্ছিলাম। আয়েশা আশায় সালাম দাদু বললেন, আয়েশা, এখন কি করব? ধানুষ জিন ও তার পরিবারের যারাই এখানে আছে সবাইকে হাজির করি কি বলো? তখন আয়েশা মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দেওয়ায় সালাম দাদু রশিদের স্ত্রীর সামনে বসিয়ে রশিদের স্ত্রীর শরীর থেকে কিছুক্ষণের জন্যে তাবিজটা খুলে ওনার শরীরে হাজির করার চেষ্টা শুরু করেন ধানুষ জিনকে। এভাবে বেশ কিছুক্ষণ হয়ে যায়, কিন্তু তবুও ধানুষ জিন ও তার পরিবারের কোনো জিন রশিদের স্ত্রী জমিলার শরীরে হাজির হন না। ওরা হাজির না হওয়ায় আয়েশা বলেন, দাদু, ওরা ভয়ে এখান থেকে দূরে কোথাও গেছে। এভাবে কাজ হবে না, ওদের বুদ্ধি দিয়ে ধরতে হবে। তুমি এই বাড়ির যে সীমানা আছে এই সীমানাটা দোয়া পড়ে বন্ধ করে দাও। এতে ধানুষ জিন সহ ওর পরিবারের কোনো জিন এই বাড়ির সীমানায় প্রবেশ করলে আর বেরোতে পারবে না। আর তখনই ওদের ধরে ফেলব আমি এখান থেকে চলে যাই। আপনি বাড়ির সীমানা বন্ধ করে এই ঘরে চুপ করে বসে থাকুন, ওরা আবারও আসবে। আয়েশার কথায় সালাম দাদু রাজি হওয়ায় আয়েশা চলে গেলেন সেখান থেকে। এদিকে তখন সালাম দাদু রশিদের বাড়ির সীমানাটা দোয়া পড়ে বন্ধ করে দিলেন। বাড়ির সীমানা বন্ধ করে দিয়ে সালাম দাদু ও আমাদের ঘরে আসলাম। আমরা একটা ঘরে, আর আমাদের পাশের ঘরে রশিদ ও রশিদের স্ত্রী। আমরা ঘরে চুপ করে বসে আছি, কিন্তু তখনও সেই ধানুষ জিন আসছেন না। এভাবে ঘরে অপেক্ষা করতে করতে সন্ধ্যার পর হঠাৎ ঘরের টিনের চালে কেউ ঢিল ছুঁড়ে মারে। হঠাৎ করে টিনের চালে ঢিল ছুঁড়ে মারায় আমরা চমকে উঠি। এদিকে তখন ঘরের বাহিরে থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। এভাবে কান্নার আওয়াজ আসায় সালাম দাদু বুঝতে পারেন ওই জিনেরা বাড়ির সীমানার ভিতরে প্রবেশ করছেন। দাদু বিষয়টা বুঝতে পারায় আমাকে নিয়ে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বেরিয়ে আমরা বাড়ির উঠানে কাউকে দেখতে পেলাম না। কাউকে দেখতে না পেরে সালাম দাদু বললেন, অদৃশ্যভাবে থেকে কোনো লাভ নেই, সামনে আয়। তোরা আমার পাতা ফাঁদে পড়ে গেছিস, এই বাড়ির সীমানা থেকে হাজার চেষ্টা করলেও বেরোতে পারবি না, তাই সামনে আয়। সালাম দাদুর কথায় আমাদের সামনে আসলেন ধানুষ জিন সহ আরও 4টে জিন। সবাই সামনে আসায় ভয়ঙ্কর রূপে গর্জন করতে থাকে। এমন সময় দাদু পানিতে দোয়া পড়ে ওদের ওপরে ছিটিয়ে দেওয়ায় ওরা চিৎকার করে ওঠে আর বলে, কবিরাজ সাবধান, আমাদের শরীর জ্বলছে কিন্তু। ধানুষ জিনের কথায় সালাম দাদু বললেন, এখনই কি? এখন তো আয়েশা পরী আসবে আর তারপর বুঝবি মজা। দাদুর কথা শেষ হতে না হতে সেখানে আসলেন আয়েশা পরী। আয়েশা এসে কোনো কথা না বলে ধানুষ জিন ও তার সাথে আসা জিনদের সামানে আঘাত করতে লাগলেন। আয়েশার আঘাতে ওরা পালাতেও পারছিলেন না। এদিকে আয়েশা ওদের আঘাত করতে করতে গুরুতর আহত করায় ধানুষ জিন আয়েশাকে উদ্দেশ্য করে বলেন, আয়েশা, আমাকে মেরে ফেল। তুই আমাকে না মারলেও উনি ঠিকই মারবে। আমি তো মরবই, কিন্তু তোরা শুনে রাখ, আমি যাকে অনুসরণ করি সে তোদের কাউকে ছাড়বে না। আয়েশা পরীর কথায় আয়েশা ধানুষকে আবারও আঘাত করে বলেন, কার কথা বলছিস? বল, তুই কাকে অনুসরণ করিস বল, নইলে এক্ষুনি মেরে ফেলব তোকে। আয়েশা পরীর কথায় ধানুষ জিন এমন একটা কথা বলে যেটা শুনে সবাই চমকে যান, সবাই যেন আকাশ থেকে পড়েন। ধানুষ জিন বলেন, আয়েশা পরী, আমি তো মরবই, মরার আগে একটা কথা বলি। তোরা মনে করিস আমি এই রশিদের স্ত্রী জমিলাকে ধরছি, আমি ওর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করছি। তোরা জানিস রশিদের স্ত্রী জমিলার পেটে আমার সন্তান না, জমিলার পেটে শঙ্কর জিনের সন্তান। ধানুষ জিনের এমন কথায় সবাই অবাক হয়ে যায়। ওদিকে তখন আয়েশা ধানুষ জিনকে আর একটা আঘাত করে বললেন, এই শঙ্কর জিন কে আর কিভাবে এসব হলো, খুলে বল সব। আয়েশা পরীর কথা ও আঘাতে ধানুষ জিন বললেন, আমি শঙ্কর জিনকে অনুসরণ করি। শুধু আমি না, আমার মতো আমি অনেক জিন আছে শঙ্কর জিনকে অনুসরণ করে নিজেদের শক্তিশালী করার আশায়। আমি এই রশিদের স্ত্রীকে প্রথম দিন পুকুর পাড়ে দেখেছিলাম, এটা ঠিক। আমার মতো সেদিন রশিদের স্ত্রীকে দেখেন শঙ্কর জিন। আমি সেদিন শঙ্কর জিনের সাথে এই পথ দিয়ে ফিরছিলাম। রশিদের স্ত্রীকে শঙ্কর জিন দেখায় উনি একটা প্ল্যান করে। শঙ্কর জিনের এমন একটা সন্তান দরকার ছিল যার মধ্যে মানুষ ও জিনের শক্তি থাকবে। এই জন্য শঙ্কর জিন রশিদের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে, যেন মানুষের পেটে জিনের সন্তান হয়। শঙ্কর জিন খুবই শক্তিশালী জিন ও মাঝে অনেক শক্তি। শঙ্কর জিন মায়াজাদুতে ওস্তাদ। সে নিজের মাঝে এমন মায়াজাদু করে যে কোনো জিন বা পরী ইচ্ছে করলেও সহজে তার বিষয়ে জানতে পারে না। শঙ্কর জিন এই রশিদের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার পর 3 মাসের জন্য একটা সাধনায় বসে,
মানে ৩ মাস ধরে একটানা শয়তানের পূজা করলে সে শক্তিশালী হবে, তাই এখন সাধনা করছে। শঙ্করজিন যেহেতু সাধনা করছে, তাই আমাকে দায়িত্ব দিছে আমি যেন জমিলার পেটে তার সন্তানের খেয়াল রাখি। শঙ্করজিনের কথায় আমি তাই করছিলাম। আমি এই জমিলার কাছে আসছিলাম। এদিকে তখন সালাম কবিরাজ এসে আমার বিষয়ে জানতে পারে আর আমাকে সন্দেহ করে। আমিও তখন সব ঘটনা খুলে বলিনি। আজ উপায় না পেয়ে সব খুলে বললাম। তোরা জমিলার পেটে থাকা শঙ্করজিনের বাচ্চাকে মেরে ফেলতে পারিস এই ভেবে আমি ওকে নিয়ে আমার রাজ্যে যাই, কিন্তু এতেও কোনো লাভ হলো না। তুই আয়েশা পড়ি আমাকে মেরে জমিলাকে সেখান থেকে নিয়ে আসিস। জমিলার পেটে বাচ্চাটাকে তোরা মারিস না, তাহলে শঙ্করজিন তোদের কাউকে ছাড়বেন না। আর মাত্র কয়েকদিন পর শঙ্করজিন তার সাধনা পূর্ণ করবে। সাধনা পূর্ব শেষ হবার পর শঙ্করজিন যদি শোনো তার বাচ্চাকে তোরা মেরে ফেলছিস, তাহলে তোদের কাউকে ছাড়বেন না শঙ্করজিন। ধানুষজিনের কথায় আয়েশা রেগে গিয়ে বললেন, আগে নিজের চিন্তা কর। শঙ্করজিনের জন্য তুই অনেক অপরাধ করছিস। বিনা অপরাধে সালাম দাদু ও বড় বাবা জিনকে আঘাত করছিস। আজ সেই আঘাতের বদলা নিলাম। কথাটা বলে আয়েশা ধানুষজিনকে মেরে ফেললেন। ধানুষজিনকে মেরে ফেলে বাকি আহত করা জিনদের বললেন, ধানুষের মতো তোদের অবস্থাও একই, করতে না চাইলে এখান থেকে পালা। আজকের পর এই বাড়ির সীমানায় আসবি না, যা পালা। কথাটা বলে আয়েশা সালাম দাদুকে বললেন, দাদু, বাড়ির সীমানার বাঁধন কেটে রাখছেন, ওটা কেটে দিন। আয়েশার কথায় সালাম দাদু তাই করলেন। দাদু বাড়ির সীমানার বাঁধন কেটে দিলে। সীমানার বাঁধন কেটে দেয়ায় বাকি জিনগুলো পালিয়ে গেলেন। এদিকে তখন আয়েশা সালাম দাদুকে বললেন, দাদু, আপনি জমিলাকে পানি খেটে দিয়েছিলেন না ৩ দিনের জন্য, তার মধ্যে ১ দিন তো হয়ে গেছে, আজকে নিয়ে ২ দিন হবে। আপনি এক্ষুনি রশিদের স্ত্রী জমিলাকে পানি খেতে বলুন, আর কালকে শেষবারের মতো আরেকবার খেলে ৩ দিন হয়ে যাবে, তখন আর জমিলার পেটে জিনের বাচ্চা থাকবেন না। আয়েশার কথায় সালাম দাদু বললেন, কিন্তু আয়েশা, ধানুষ জিনের কথা মতো সত্যি যদি শঙ্কর নামে কোনো জিন চলে আসে, তাহলে? দাদু, তাহলে কিছু হবে না, তখনকার বিষয় তখন দেখা যাবে। শঙ্কর আসুক আর যাই আসুক, কারো ভয়ে তো মানুষের পেটে জিনের অবৈধ সন্তান বেড়ে উঠতে পারে না, মেনে নিতে পারি না। আপনি যান আর জমিলাকে পানি খেতে বলুন। আমি বাড়িতে যাচ্ছি, আপনারা চলে আসিয়েন কেমন? কথাটা বলে আয়েশা পরি চলে যাওয়ায় আমিও সালাম দাদু রশিদের স্ত্রীকে বললাম বিশেষ ওই পানি খেতে। সালাম দাদুর কথায় জমিলা পানি খেলে আমিও সালাম দাদু ওদের কাছে বিদায় নিয়ে চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পর সেদিন রাতে খাবার শেষে ঘরে গিয়ে আয়েশাকে বলি, আয়েশা, ধানুষ নামে জিনটা কি বলছিল মনে আছে? শঙ্কর নামে জিনটা যদি সত্যি আসে, তুমি সাবধানে থেকো আয়েশা। আমার এরকম কথায় আয়েশা আমার হাত ধরে বলল, নিষাদ, তুমি চিন্তা করো না, কে আসে আসুক, তুমি তো আমার স্বামী, তুমি ভালো করেই জানো আমার শক্তি সম্পর্কে। আমার সাথে যুদ্ধ করতে বিশেষ শক্তিশালী কোনো জিনকে আসতে হবে। এছাড়া সাধারণ যত শক্তিশালী জিন পড়েই হোক আমার সাথে পারবেন না ইনশাআল্লাহ। আয়েশার কথায় আমিও আয়েশা দুজনে আরও বেশ কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে যথারীতি খাবার খেয়ে চলে গেলাম দোকানে গিয়ে দোকান করতে লাগলাম। সেদিন বিকেলে সানাম দাদুর সাথে বাজারে দেখা। দাদুর সাথে দেখা হলে ওনাকে বললাম, আরে দাদু, কোথায় গিয়েছিলে? আমার কথার জবাবে সালাম দাদু বললেন, ওই রশিদের বাড়িতে গিয়েছিলাম। আজকে শেষবারের মতো রশিদের স্ত্রী পানি খেয়েছে। পানি খাবার কিছুক্ষণ পর আপনা আপনি রশিদের স্ত্রীর পেট ফোলা কমে গেছে। রশিদের বউ জমিলা বলল, এখন অনেক হালকা লাগছে ওকে। জমিলার পেট থেকে জিনের সন্তান মারা গেছে আর গায়েব হয়ে গেছে। আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা আশা করি হবে না। রশিদ খবর দিয়েছিল, তাই গিয়ে দেখে ও ঝাড়ফুঁক করে আসলাম। দাদুর কথায় তখন আমি বললাম, দাদু, বসো, চা খাও, তোমার শরীর কেমন হলো? আমার শরীর আলহামদুলিল্লাহ ভালো। না রে, বসবো না, তেমন ভালো লাগছে না, বাড়িতে যাব, ভালো থাকিস কেমন? কথাটা বলে সালাম দাদু চলে যাওয়ায় আমি দোকান শেষে রাতে চলে গেলাম বাড়িতে। এই ঘটনার পর কয়েকটা দিন ভালোবেই কেটে গেল, কোনো সমস্যা হলো না। কিছুদিন পর আমাদের ভয়কে সত্যি করে আমাদের কাছে আসলেন শঙ্করজিন। তারপর আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।